আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব আর্থিক বিবরণী প্রস্তুতকরণে বিবেচ্য সমন্বয় সমূহ। অর্থাৎ তুমি যে আর্থিক বিবরণী করবা এর জন্য তোমার একটি রেওয়ামিল দেওয়া থাকবে এবং রেওয়ামিলের নিচে সমন্বয় দেওয়া থাকবে, তারপরে তোমাকে প্রশ্ন করবে। ঠিক আছে, এই সমন্বয়গুলো কিভাবে হিসাব করতে হয় বা এই সমন্বয়গুলো আসলে কি, এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো প্রথম যেটা আলোচনা করব সেটি হলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা সমন্বয়, এটা ম্যাক্সিমাম সময়ে থাকে, এটি হলো সমাপনী মজুত পণ্য। তো সমাপনী মজুত পণ্য এটি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় কি করতে হয়, বিক্রয় থেকে মাইনাস করতে হয়, টোটাল বিক্রিত পণ্যের ব্যয় যেটা হবে সেখান থেকে, অর্থাৎ নেট ক্রয়ের সাথে অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো যোগ করে এবং সমাপনী মজুত পণ্য বিয়োগ করে বিক্রিত পণ্যের ব্যয় বের করা হয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য একবার সমাপনী মজুত পণ্য যাবে কোথায়, বিশদ আয় বিবরণীতে বিয়োগ হবে, আর একবার যাবে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পত্তি। কোথায় যাবে, চলতি সম্পত্তি। এখন এই সমাপনী মজুত পণ্য আবার দুই ধরনের অ্যামাউন্ট দেওয়া থাকে, একটি বাজার মূল্য আর একটি হলো ক্রয় মূল্য। এখন বাজার মূল্য এবং ক্রয় মূল্য এই দুইটা অ্যামাউন্ট যখন দেওয়া থাকে, তুমি চাইলে কিন্তু দুইটা অ্যামাউন্ট নিতে পারবা না, আবার চাইলে তুমি যে কোনো একটা অ্যামাউন্ট নিতে পারবা না। তোমরা নিশ্চয় গত ক্লাসে হিসাব বিজ্ঞানের নীতিমালা ক্লাসটি করেছো এবং সেখানে রক্ষণশীলতার নীতি একটা নীতি ছিল, সেই নীতিটাও তোমরা হয়তো বুঝেছো। ওই রক্ষণশীলতার নীতি অনুসারে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে যেটি কম সেটি লিপিবদ্ধ করতে হয়। অর্থাৎ সমাপনী মজুত পণ্যের দুইটা মূল্য দেওয়া থাকলে যে মূল্যটা ছোট সেটাই লিপিবদ্ধ করতে হবে, সেটা বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। তো এখানে দেখো সমাপনী মজুত পণ্যের একটি জাবেদাও দেওয়া রয়েছে, সমন্বয় জাবেদা। সমাপনী মজুত পণ্যের জন্য প্রথমে সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট, এটা একটা জাবেদা করতে হয়। এগুলো আপাতত তোমাদের কোনো কাজে লাগে না, তারপরে ওরা দেখাই দিছে। আরেকটি জাবেদা করতে হয় প্রারম্ভিক মজুত পণ্য ক্রেডিট, আর ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় পরিবহন হিসাব ক্রেডিট। এটি হলো সমাপনী মজুত পণ্যের জাবেদার হিসাব। ঠিক আছে, তো এটা দরকার হয় না, সরাসরি সমাপনী মজুত পণ্য আর্থিক বিবরণীতে কোনো জাবেদার দরকার হয় না। এখানে সমাপনী মজুত পণ্য থাকলে আমরা বিশদ আয় বিবরণী থেকে মাইনাস করব এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদে দিয়ে দিব। এরপরে বকেয়া ব্যয়। আমি বলি বকেয়া ব্যয় নয়, বকেয়া আয় হলেও, আয় এবং ব্যয়ের বকেয়া হলে যোগ করতে হবে। ঠিক আছে, সেটা কোথায়, বিশদ আয় বিবরণীতে। এবং বকেয়া ব্যয় একটি দায়, এটা কি, বকেয়া ব্যয় একটি দায়। তাহলে দায় হলে কি হয়, মালিকানা সত্ত্বে আর্থিক অবস্থায় বিবরণীতে দায় এবং মালিকানা সত্ত্বে চলতি দায়ে যায় বকেয়া ব্যয়। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া আছে, রেওয়ামিল প্রস্তুত করার পর দেখা গেল 500 টাকার মজুরি বকেয়া রয়েছে। তার মানে 500 টাকার মজুরি বকেয়া রয়েছে। তাহলে মজুরি যত টাকা রয়েছে, মজুরি তো একটা ব্যয়, ব্যয় হলে কোথায় যাবে, বিশদ আয় বিবরণীতে। তাহলে বিশদ আয় বিবরণীতে মজুরির সাথে এই 500 টাকা বকেয়া এটা যোগ করে দিতে হবে। আর এই 500 টাকা তো বকেয়া রয়েছে, সমন্বয় আইটেম কমপক্ষে দুইটি অংশে যাবে, একটি কমপক্ষে দুইটা জায়গায় যাবে। ঠিক আছে, বিশদ আয় বিবরণী যেতে পারে, আর্থিক অবস্থা বিবরণীতে যেতে পারে, বা বিশদ আয় বিবরণীতে যোগ বিয়োগ হতে পারে, মানে দুইটি জায়গায় হবে। তো বকেয়া মজুরি তো মজুরির সাথে একবার যোগ হলো, আর একটি আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ে যাবে। ঠিক আছে, তাহলে বিশদ আয় বিবরণীতে বকেয়া মজুরির সাথে বকেয়া মজুরি হিসেবে যোগ করব এবং এটি আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসেবে দেখাবো। ঠিক আছে, যাদের আমাদের তো দরকার নাই। এরপর অগ্রিম প্রদত্ত ব্যয়, ব্যয় অগ্রিম দেওয়া হয়েছে, তাইলে কোনো কিছু অগ্রিম হলে মাইনাস করতে হয়, সেটা থেকে মাইনাস করতে হয় যেটার অগ্রিম হবে। যদি আয়ের অগ্রিম হয় আয় থেকে মাইনাস করব, ব্যয়ের অগ্রিম হলে ব্যয় থেকে মাইনাস করব। হ্যাঁ, বিশদ আয় বিবরণীতে। তাহলে যেমন দেওয়া আছে, এখানে কি বলা আছে, বছর শেষে জানা গেল 8,000 টাকা বাড়ি ভাড়া অগ্রিম দেওয়া হয়েছে। তাহলে বাড়ি ভাড়া একটা ব্যয়, ব্যয় থেকে এই অগ্রিম ভাড়া এটা বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে বিশদ আয় বিবরণীতে লিখতে হবে। আর যেহেতু অগ্রিম ভাড়া খরচের অগ্রিম, এটাকে চলতি সম্পদ বলা হয়। অপরদিকে বিশদ আয় বিবরণীতে চলতি সম্পদে এই অ্যামাউন্টটা যাবে, অগ্রিম প্রদত্ত ব্যয়। ঠিক আছে, তাহলে এরপরে দেখো প্রাপ্য আয় বা বকেয়া আয়, বকেয়া আয় বলা হয় না, প্রাপ্য আয় বলা হয়। ঠিক আছে,
যেমন দেখা গেল যে বছর শেষে বিনিয়োগের উপর সুদ 600 টাকা বর্তমান সালে অর্জিত হয়েছে, কিন্তু এখনো পাওয়া যায়নি। মানে বর্তমানে এটা এই বছর পর্যন্ত 600 টাকা বিনিয়োগের সুদ হবে, কিন্তু টাকাটা এখনো হাতে পায়নি। তার মানে কি, এটা বকেয়া আয়, এটাকে প্রাপ্য আয় বলা হয়। এই প্রাপ্য আয় এটা বিশদ আয় বিবরণীতে আয় হিসেবে দেখাইতে হবে একবার, যেহেতু এখনো হাতে পাইনি, পাবো মানে সেটা হলো প্রাপ্য হিসাব, এবং প্রাপ্য এটা হলো চলতি সম্পদ। এটা কি চলতি সম্পদ, তাইলে বিনিয়োগের প্রাপ্য সুদ এটা চলতি সম্পদে যাবে বিশদ আয় বিবরণীতে, সরি আর্থিক অবস্থার বিবরণীতে। অপরদিকে বিশদ আয় বিবরণীতে এটি অন্যান্য আয় হিসেবে কি দেখাইতে হবে। এরপরে দেখো অগ্রিম প্রাপ্ত আয়। অগ্রিম প্রাপ্ত আয় কারবারের দায় হিসেবে বিবেচনা হয়। তাহলে বিশদ আয় বিবরণীতে যেটার উপর অগ্রিম আয় হয়েছে সেই আয় থেকে এটা বিয়োগ করে দিতে হবে, এবং বিশদ আয় বিবরণ আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ে দেখাইতে হবে। যেমন দেওয়া আছে এখানে, বাড়ি ভাড়া বাবদ 10,000 টাকা দেওয়া আছে, কিন্তু এর মধ্যে 3,000 টাকা পরবর্তী বছর বাবদ অগ্রিম আদায় করা হয়েছে, যা অনুপার্জিত। এটা অনুপার্জিত আয় বলা হয়। ঠিক আছে, এই যে দেখো বাড়ি ভাড়া, প্রাপ্ত বাড়ি ভাড়া, এটা কিন্তু আয়। এই 10,000 টাকার মধ্যে তুমি 3,000 টাকা অগ্রিম নিয়েছো, মানে পরবর্তী বছরে, তাইলে বিশদ আয় বিবরণীতে এই 10,000 থেকে 3,000 টাকা বাদ দিতে হবে। ঠিক আছে, বাদ দিয়ে দেখাইতে হবে যে এটা অনুপার্জিত। এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ে অনুপার্জিত অনুপার্জিত বাড়ি ভাড়া হিসেবে 3,000 টাকা বিশদ আয় চলতি দায় হিসেবে দেখাইতে হবে। ঠিক আছে, এরপর দেখো অবচয়। অবচয়টা সবসময় চলতি বছরের খরচটা আর্থিক অবস্থা বিশদ আয় বিবরণীতে দেখাবো, এবং পুঞ্জীভূত অবচয়টা আর্থিক অবস্থার বিবরণীতে যার উপর অবচয় ধরা হবে সেটা থেকে বাদ দেব। যেমন দেখো স্থায়ী সম্পদের উপর অবচয় ধরা হয়। অবচয়টা কি আসলে অনেক সময় প্রশ্ন করে বলতে পারো যে কোন স্থায়ী সম্পদ ব্যবহার জনিত কারণে যে মূল্য হ্রাস পায় তাকে অবচয় বলা হয়। ঠিক আছে, যেমন দালান কোটা, যন্ত্রপাতি, এগুলো তো ক্ষয়প্রাপ্ত হয়, তাই না, বা মূল্য হ্রাস পায়। 1 বছর পর পর এটা মূল্য হ্রাস পায়। তো এই যত টাকা মূল্য হ্রাস পাবে সেটাকে অবচয় বলা হবে। অবচয় তো এটা একটা ব্যয়, তাহলে ব্যয় হলে বিশদ আয় বিবরণীতে দেখাবো ব্যয় হিসেবে। অপরদিকে যার উপর অবচয় ধরা হলো সেই সম্পদটা তো কমে গেল। যেমন দালান কোটার উপর অবচয় ধরা হলে তাহলে দালান কোটা কমে গেল, তাহলে দালান কোটা একটা স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদে যখন দালান কোটা লিখবো তখন এখান থেকে অবচয়টাও বাদ দিয়ে দিব। ঠিক আছে, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো ধরা যাক রেওয়া মিলের যন্ত্রপাতি 80,000 টাকা, তাহলে 80,000 টাকা রেওয়া মিলের যন্ত্রপাতি দেওয়া আছে। বছরে 15% হারে যন্ত্রপাতির উপর অবচয় হিসাবভুক্ত করা হবে। তাইলে অবচয় হিসাবে আমি কত টাকা লিখবো? এই 80,000 টাকার 15%, 80,000 টাকার 15% কত হবে? 12,000 টাকা। এই 12,000 টাকা বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয় হিসেবে দেখাই দিব, এবং সমপরিমাণ টাকা আর্থিক অবস্থার বিবরণীতে পুঞ্জীভূত অবচয় নামে, কি নামে? পুঞ্জীভূত অবচয় নামে এই 80,000 থেকে বাদ দিয়ে লিখবো। তাইলে এটা কিভাবে লিখবো? দেখো বিশদ আয় বিবরণীতে অবচয় হিসাব নামে আমরা পরিচালন ব্যয়ে 12,000 টাকা দেখাই দেব, এবং আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদে যখন আমরা যন্ত্রপাতি লিখবো, এই যন্ত্রপাতি 80,000 মাইনাস পুঞ্জীভূত অবচয় 12,000, এই 80,000 থেকে 12,000 বাদ দিলে টোটাল 68,000 টাকা হবে। এই 68,000 টাকা আর্থিক অবস্থার বিবরণীতে দিয়ে দিব। এরপরে দেখো 7 নাম্বার আইটেমটা কুঋণ এবং সন্দেহজনক দেনা সঞ্চিতি। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা অনেক বেশি আসে এবং এখানে অনেক বেশি কনফিউশন থাকে। ঠিক আছে, তো কনফিউশন কি? দেখো কুঋণটা রেওয়া মিলে দেওয়া থাকে অনেক সময়। ঠিক আছে, কুঋণ বা অনাদায়ী পাওনা একই জিনিস। অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেওনা বা কুঋণ এটা লেখা থাকে। ঠিক আছে, আর কুঋণ সঞ্চিতি বা সন্দেহজনক দেনা সঞ্চিতি একই জিনিস। তাহলে রেওয়া মিলে যদি কুঋণ দেওয়া থাকে আর যদি বলে সমন্বয়ে যদি বলে যে দেনাদারের উপর এত টাকা আদায়যোগ্য নয়, বা দেনাদারের উপর 500 টাকা আদায়যোগ্য নয়, বা দেনাদার বা প্রাপ্য হিসাবে 1,000 টাকা আদায়যোগ্য নয়, এই যে আদায়যোগ্য নয় যেটা, সেটা হলো নতুন কুঋণ। কি? এটা হলো নতুন কুঋণ। তাহলে এটা এই কুঋণের সাথে যোগ হবে, এই পুরাতন কুঋণের সাথে রেওয়া মিলে যে কুঋণ আছে সেই কুঋণের সাথে যোগ হবে। এবং আরো কথা বলা থাকে যে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% সন্দেহজনক দেনা সঞ্চিতি ধরতে হবে, বা অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে, বা কুঋণ সঞ্চিতি ধরতে হবে। তাইলে সাপোজ মনে করো প্রাপ্য হিসাব দেওয়া আছে 61,000, এর মধ্যে 1,000 টাকা আদায়যোগ্য নয়, তার মানে এটি নতুন কুঋণ 1,000 টাকা। ঠিক আছে,
তাইলে অবশিষ্ট বলছে, তার মানে কি 61,000 থেকে 1,000 বাদ দিলে কত হবে? 60,000 টাকা। এই 60,000 টাকা কি মানে অবশিষ্ট প্রাপ্য হিসাব, এর উপর 5% সন্দেহজনক দেনা সঞ্চিতি ধরতে হবে। তাইলে 60,000 টাকার 5% কত হবে? 3,000 টাকা। এই 3,000 টাকা এটি হলো নতুন সন্দেহজনক দেনা সঞ্চিতি, এটাও কুরিনের সাথে যোগ হবে। তাইলে কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি বা নতুন সন্দেহজনক দেনা সঞ্চিতি। তাইলে কুরিন সাপোজ মনে করো রেওয়া মিলে দেওয়া আছে 2,000, নতুন কুরিন ধরলাম 1,000, আর নতুন কুরিন সঞ্চিতি আসলো 3,000। তাহলে 2,000, 1,000 আর 3,000 যোগ করলে 6,000 টাকা হয়। এখান থেকে রেওয়া মিলে যদি সন্দেহজনক দেনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি দেওয়া থাকে, সেটাকে পুরাতন কুরিন সঞ্চিতি বলা হবে। আর তখন এই 6,000 থেকে, এই যে এখানে কুরিন, নতুন কুরিন এবং নতুন কুরিন সঞ্চিতি যে যোগ করে 6,000 টাকা হলো, এই 6,000 থেকে সন্দেহজনক দেনা সঞ্চিতি সাপোজ মনে করো 2,000 টাকা দেওয়া রয়েছে, সেই 2,000 টাকা বাদ দিতে হবে। বাদ দিলে নেট 4,000 টাকা, এটি কুরিন সঞ্চিতি হিসেবে আমার কি বিশদ আয় বিবরণীতে দেখাইতে হবে। অপরদিকে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পত্তি প্রাপ্য হিসাব থেকে এই যে এখানে নতুন কুরিন আর নতুন অনাদায়ী সঞ্চিতি বা নতুন কুরিন সঞ্চিতি যে দুইটা যোগ করলাম যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হবে। ঠিক আছে, এইভাবে কুরিন সঞ্চিতি করব। তো আমরা আরো প্র্যাকটিক্যালি করব যখন আমরা অঙ্ক করব, পরে ক্লাস থেকে আমরা দেখা যাবে যে প্র্যাকটিস শুরু করে দিব। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো ওদের একটা উদাহরণ দেওয়া ছিল, যাই হোক এটা তো আমরা বলেই দিলাম। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাসের আলোচনার বিষয়। আমরা পরবর্তী ক্লাস থেকে উদাহরণগুলো সমাধান করব। উদাহরণে যে অঙ্কগুলো দেওয়া আছে বিশদ আয় বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণী, সেগুলো সমাধান করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আজকের ক্লাসটা দরকার হলে আরেকবার দেখিয়ে নেবে, কারণ এখানে এই সমন্বয়গুলো বারবার এসে থাকে। এই সমন্বয়গুলো যদি তুমি ঠিক মতো পারো, তাহলে আর্থিক অবস্থার বিবরণী তোমার কাছে পানির মতো সহজ। তারপরেও আমি তোমাদের সাথে আছি, যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় আমাকে যখন তখন কল দিতে পারো বা কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।